আসসালামু আলাইকুম বন্ধুরা, শুনছেন গল্প কথা বাই রাবেয়া রাবু। আজ আপনাদের জন্য রয়েছে কাজী আনোয়ার হোসেনের রবিনহুড নবম পর্ব। ভাগ্যিস দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছিল। ফিঞ্চবাড়ি ময়দান ছেড়ে ওরা যখন মাইলচেয়ারে গেছে, ঠিক তখনই ভিড় ঠেলে এসে হাজির হলো রাজার 6 জন দেহরক্ষী, রবিন ও তার বন্ধুদের বন্দি করতে। হ্যারিফোর্টের লর্ড বিশপের প্ররোচনায় শপথ ভঙ্গ করে দস্যু রবিনকে গ্রেপ্তার করার আদেশ দিয়েছেন রাজা হেনরি। কাজটা উচিত হচ্ছে কি হচ্ছে না ভালো মতো না বুঝেই। প্রতিযোগিতা শেষ হতেই ময়দান ছেড়ে নিজের ক্যাবিনেটে ফিরে এসেছেন রাজা। তার সাথে সাথে এসেছেন হ্যারিফোর্টের বিশপ আর স্যার রবার্ট লি। কিন্তু কারোর সাথে একটি কথাও না বলে নিচের ঠোঁট কামড়ে ধরে ভুরু কুঁচকে কি যেন চিন্তা করছেন রাজা। পরিষ্কার বোঝা যাচ্ছে অন্তরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে তার আজকের এই ঘটনায়। কিছুতেই হজম করতে পারছেন না তিনি বাজিতে হেরে যাওয়ার অপমান। অনেকক্ষণ চুপ করে থেকে নরম গলায় কথা শুরু করলেন বিশপ। সত্যি বড়ই পরিতাপের বিষয়, ইয়োর ম্যাজেস্টি। হাতের মুঠোয় পেয়েও ধরা যাচ্ছে না বদমাসটাকে। একবার নিরাপদে শেরুট জঙ্গলে গিয়ে ঢুকতে পারলে কিন্তু বগল বাজাবে লোকটা। গলা উঁচু করে বলবে সবাইকে, গলা দেখিয়ে এসেছি মহামান্য রাজা হেনরিকে। চোখ গরম করে বিশপের দিকে চাইলেন রাজা। তাই বলবে বুঝি? তা তো বলবেই, বললেন বিশপ। কোনো সন্দেহ নেই তাতে। আর একবার শেরুডে পৌঁছে গেলে ফের ওর নাগাল পাওয়া সম্ভব হবে না। তাই মনে হচ্ছে আপনার, বললেন রাজা। কিন্তু এ ভুলটা ভেঙে যাবে আপনার শীঘ্রই। 40টা দিন পার হতে দিন, তারপর দেখাবো আমি কাকে বলে তেলেসমাতি। দরকার হলে মাটির সাথে মিশিয়ে দেব গোটা শেরুর জঙ্গল। রাজার ক্ষমতা কতখানি সেটা কল্পনাও করতে পারছে না ও। কতদিন পারবে সে টিকতে? বাহিনীর পর বাহিনী পাঠাবো, যেমন করে হোক ধরে আনবো ওকে, জীবিত বা মৃত। নরম মসৃণ কণ্ঠে বললেন বিশপ। ক্ষমা করবেন ইয়োর ম্যাজেস্টি, আপনার সাথে আমি ঠিক একমত হতে পারছি না। দয়া করে ওকে ঔদ্ধত্য মনে করবেন না। আসলে ইংল্যান্ড ও তার রাজার মঙ্গলের কথা চিন্তা করেই বলছি কথাটা। গোটা শেরুটের মাটিতে মিশিয়ে দিলেই কি ধরা পড়ে যাবে বদমাসটা? আর জঙ্গল নেই? শেরুটের কাছেই রয়েছে ক্যানক চেজ। সেখানে গিয়ে ডেরা বাঁধতে অসুবিধে কোথায় তার? জঙ্গলের তো কোনো অভাব নেই। নটিংহাম, ডার্বি, লিঙ্কন, ইয়র্ক, আর কত নাম করব। সব অঞ্চলেই রয়েছে বিশাল সব জঙ্গল। লুকোনোর জায়গার অভাব পড়বে না তার। খড়ের গাদায় হারিয়ে যাওয়া সূচের মতো গায়েব হয়ে যাবেও না ইয়োর ম্যাজেস্টি। একবার জঙ্গলে ঢুকতে পারলে চিরকালের মতো হারাতে হবে আপনার তাকে। বিরক্ত ভঙ্গিতে টেবিলের উপর 2 আঙ্গুলের মাথা দিয়ে টপাটপ তবলা বাজালেন রাজা। তাহলে কি করতে বলেন আপনি আমাকে বিশপ? ভ্রু কুঁচকে জানতে চাইলেন তিনি। রানীকে কি কথা দিয়েছি শোনেননি আপনি? পুড়ে শেষ হয়ে যাওয়া কয়লায় অযথা ফু দিয়ে লাভ আছে কিছু? না মাই গ্রেসার লর্ড, চাতুর্যের আশ্রয় নিলেন এবার বিশপ। আপনার মতো দূরদৃষ্টিসম্পন্ন রাজাকে কোনো পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই। তবে জিজ্ঞেস করছেন বলেই বলছি। আমি যদি ইংল্যান্ডের রাজা হতাম ব্যাপারটাকে একটু অন্য দৃষ্টিতে দেখতাম। আমি চিন্তা করতাম, লোকগুলোর পরিচয় প্রকাশ না করে রানী আমার কাছ থেকে ঝটপট করে ভাবনা চিন্তার সুযোগ না দিয়েই একটা শপথ আদায় করে নিয়েছেন ঠিকই, কিন্তু যখনই জানতে পারলাম লোকগুলো রাষ্ট্রদ্রোহী ভয়ঙ্কর দস্যু, তাদের হাতের মুঠোয় পেয়েও কি ছেড়ে দেওয়া উচিত হবে আমার? গোটা দেশের স্বার্থ জড়িত রয়েছে এর সাথে। ধরুন রানীকে কোনো এক দুর্বল মুহূর্তে বললাম, তুমি যা বলবে তাই করব। রানী যদি বলেন আত্মহত্যা করো, ব্যাস গ্যাস করে বুকে ছোড়া বসিয়ে দেয়া কি উচিত হবে আমার? হাজার হোক মহামান্য রানী একজন স্ত্রীলোক বই তো নয়। রাষ্ট্রীয় কঠিন সব ব্যাপার বোঝা তার কর্ম নয়। এই বিশেষ দস্যুর কিছু কিছু কীর্তিকলাপ শুনে হয়তো মুগ্ধ হয়েছেন তিনি সাময়িকভাবেই। কোনো সন্দেহ নেই 2 দিন বাদেই এর ব্যাপারে সমস্ত আগ্রহ হারাবেন তিনি।
আমার কি উচিত হবে এই মুহূর্তে হাতের মুঠোয় পেয়েও ছেড়ে দিয়ে 40 দিন পর তাকে বনে বাঁধারে তাড়া করে বিফল হয়ে সবার কাছে হাস্যাস্পদ হওয়া? এইভাবে একের পর এক দৃষ্টান্ত দেখিয়ে সুচতুরভাবে বাক্য সাজিয়ে চললেন বিশপ। শুনতে শুনতে মত পরিবর্তন করে ফেললেন রাজা। হঠাৎ আদেশ দিলেন স্যার রবার্ট লিকে যেন এক্ষুনি রক্ষী পাঠিয়ে ধরে নিয়ে আসেন রবিনহুড আর তার 3 সঙ্গীকে। অত্যন্ত ভদ্র এবং মহৎ হৃদয়ের অধিকারী বলে খ্যাত স্যার রবার্ট লির খুবই খারাপ লাগলো রাজার কথায় এরকম বরখেলাপ হতে দেখি। কিন্তু মুখে তিনি কিছুই বললেন না। সাথে সাথে রক্ষী দল না পাঠিয়ে প্রথমে সোজা গিয়ে দেখা করলেন তিনি রানীর সাথেই। রবিনহুডের প্রতি কোনো রকম দুর্বলতার জন্যে নয়, রাজার সম্মান রক্ষার জন্যই তিনি আগেভাগে খবরটা জানিয়ে রবিনহুডকে সতর্ক করে দেওয়ার পরামর্শ দিলেন রানীকে। গ্রেফতারের জন্য লোক পাঠালেন। তখন বেশ কয়েক মাইল দূরে সরে গেছেন রবিন ও তার সঙ্গীরা। আরও কিছুক্ষণ অপেক্ষা করে রাজাকে গিয়ে খবর দিলেন। ফিঞ্চবাড়ি ময়দানে পাওয়া গেল না ওদের। রবিনহুড, লিটল জন, উইল ও অ্যালান যখন রওনা হয় তখনই দুপুর গড়িয়ে গিয়েছিল। হলুদ তেসরা রোদের মধ্যে দিয়ে খুশি মনে লম্বা পা ফেলে হেঁটে চলছে ওরা। লালচে হয়ে এলো রোদটা। পশ্চিম দিগন্ত ছই ছই করছে এখন সূর্য। ছায়াগুলো দীর্ঘ হতে হতে দৈত্য হয়ে উঠেছে। তারপর একসময় মিলিয়ে গেল সব ছায়া ম্লান গোধূলির সাথে। কালচে হয়ে গেল ধূলিমলিন সাদা রাস্তার দুপাশের ঝোপঝাড়গুলো। হাঁটছে ওরা যেন 4টে ছায়া। ধীরে ধীরে প্রকাণ্ড চাঁদ উঠল পূবের আকাশে। মনে হচ্ছে দম আটকে রেখে ঝুলছে গোটা চাঁদটা। দূরে টিপটিপ করছে বার্নেট শহরের বাতিগুলো। লন্ডন থেকে 12 মাইল সরে এসেছে ওরা। বার্নেট শহরে পাথরের রাস্তা ধরে চলতে চলতে ছোট্ট একটা সরাইখানা দেখে থেমে দাঁড়ালো রবিন। এখানে রাতটা কাটিয়ে দিই, কি বলো তোমরা? অনেক দূর তো সরে এসেছি লন্ডন থেকে। ঠিক, বলল লিটল জন। তোমার কথা আর আমার কাজ এক্কেবারে খাপে খাপে মিলে যায় ওস্তাদ। এখানেই ঢুকে পড়া যাক। কিন্তু মামা, আপত্তি জানালো উইল স্কারলেট, আরও খানিক দূর এগিয়ে গেলে বোধহয় ভালো হতো। যথেষ্ট দূরে সরে এসেছি বলে তো মনে হচ্ছে না। যাই হোক, তুমি যখন বলছো। ঢুকে পড়ল ওরা সরাইখানায়। সেরা খাবার আর মদের অর্ডার দিয়ে হাত মুখ ধুয়ে নিল সবাই। সুন্দরী এক তরুণী খাবার সাজিয়ে দিল টেবিলে। তার প্রতি লিটল জনের একটু অতি আগ্রহ দেখে তাই নিয়ে রসিকতা করল রবিন। হাসি গল্পের ফাঁকে ফাঁকে তৃপ্তির সঙ্গে পেট পুড়ে খেয়ে নিয়ে হাতে তুলল মদের গ্লাস। পরস্পরের গ্লাসের সাথে ঠোকাঠুকি করে নিয়ে একটা চুমুক দিতেই সরাইখানার মালিক এসে হাজির হলো। খবর দিল, রিচার্ড পাটিংটন নামে মহামান্য রানীর একজন সুদর্শন পরিচারক দেখা করতে চায় নীল পোশাক পরা যুবকের সাথে। গ্লাস নামিয়ে রেখে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো রবিন। সরাইখানার মালিককে সাথে আসতে বারণ করে দ্রুত পায়ে বেরিয়ে গেল বাইরে। পরস্পরের মুখ চাওয়াচাই করছে বাকি সবাই। চাঁদের আলোয় দুধ সাদা ঘোড়ায় চেপে দাঁড়িয়ে রয়েছে রিচার্ড পাটিংটন। হাসি মুখে রবিন বলল, কি খবর পরিচারক মশাই? আবার কোনো খারাপ সংবাদ নেই তো? আছে, জবাব দিল পাটিংটন। খুবই খারাপ সংবাদ বয়ে এনেছি আমি। হ্যারিফোর্টের বিশপের প্ররোচনায় ভয়ঙ্কর ক্ষেপে গেছেন রাজা। আপনাদের গ্রেপ্তার করার জন্য লোক পাঠানো হয়েছিল ফিঞ্চবাড়ি ময়দানে। সেখানে না পেয়ে সেনাবাহিনী তলব করছেন তিনি। 1000-এরও বেশি সৈন্য পাঠানো হচ্ছে এই রাস্তা ধরে শেরুডের দিকে। পথে পেলে পথেই গ্রেপ্তার করবে আপনাকে, না পেলে সোজা এগিয়ে গিয়ে আপনি শেরুডের ঢোকার সমস্ত পথ বন্ধ করে দেবে। বাহিনীর নেতৃত্ব দিয়েছেন তিনি হ্যারিফোর্টের বিশপকে। ওই লোকটা সম্পর্কে নিশ্চয়ই আপনাকে নতুন কিছু জানাবার দরকার নেই। হাতে পেলে চিবিয়ে খেয়ে ফেলবে সে আপনাকে। ইতিমধ্যেই ঘোড়সওয়ারের 2টো দল রওনা হয়ে গেছে। এখানে পৌঁছতে খুব বেশি সময় লাগবে না ওদের। আমাকে রানী এলেনর পাঠিয়েছেন আপনাকে সতর্ক করে দেওয়ার জন্যেই। আর এক মুহূর্ত এখানে দেরি করা উচিত হবে না আপনার। ধন্যবাদ, আন্তরিক কণ্ঠে বলল রবিন। বুঝতে পারছি আমার জীবনের এক চরম মুহূর্তে এসে হাজির হয়েছে। এদের হাত থেকে বাঁচতে হলে অস্ত্র বা গায়ের জোরে চলবে না।
কৌশল ও বুদ্ধিমত্তা হবে আমার হাতিয়ার। ঠিক আছে, আমার সমস্ত ক্ষমতার পরিপূর্ণ প্রয়োজন পড়বে এবার, তাই করব। রানীকে গিয়ে বলবেন তিনি আমার জন্য যেটুকু করেছেন তাতেই আমি ধন্য হয়ে গিয়েছি। আমি জানি অবস্থার উপর তার নিয়ন্ত্রণ নেই। যদি ধরা পড়ে মারা যাই তাকে কোনো রকমের দায়ী মনে করব না। বিদায়। বিদায়। প্রার্থনা করি যেন নিরাপদে পৌঁছতে পারেন শেরুডে। করমর্দন করে ঘোড়ার মুখ ফিরিয়ে নিল লন্ডনের দিকে। রওনা হয়ে গেল রিচার্ড পাটিংটন। সরাইখানায় গিয়ে ঢুকল রবিনহুড। উৎকণ্ঠিত হৃদয় অপেক্ষা করছে ওর সঙ্গীরা। সরাইখানার মালিকও অপেক্ষা করছে ওদের সঙ্গে, ব্যাপার কি জানার জন্যে। রিচার্ড পাটিংটনের এই আকস্মিক আগমনে দারুণ কৌতূহল সৃষ্টি হয়েছে তার মনে। উঠে পড়ো সবাই, বলল রবিন। পিছু ধাওয়া করছে ওরা আমাদের, ধরা পড়ে গেলে রক্ষে নেই। আবার রওনা দিতে হবে আমাদের এক্ষুনি। সারা রাত হেঁটে একেবারে সেই সেন্ট অ্যালবান্সে পৌঁছে তারপর বিশ্রাম। সরাইখানার বিল চুকিয়ে দিয়ে বেরিয়ে গেল ওরা ব্যস্ত পদক্ষেপেই। রাজপথ ধরে এগিয়ে শহরের বাইরে এসেই দাঁড়িয়ে পড়ল রবিন। সমস্ত ঘটনা খুলে বলল আর সবাইকে। তারপর বলল, এখান থেকেই দুটো দলে ভাগ হয়ে যাবে ওরা। লিটল জন, উইল স্কারলেট আর অ্যালানি ডেল ধরবে পূবের পথ। ও একা চলে যাবে পশ্চিম দিকে। রাজপথ পরিহার করে ঘুরপথেই নানান অলিগলি ধরে পৌঁছবার চেষ্টা করবে শেরুডে। প্রথম দুদিন উত্তরের রাস্তায় যাবে না, বহুদূর পূবে সরে গিয়ে তারপর উত্তরের পথ ধরতে পারো, কিন্তু রাজপথ যতটা সম্ভব এড়িয়ে যাওয়াই ভালো। তোমাদের তিনজনের নেতৃত্ব দিচ্ছি আমি উইল স্কারলেটের উপর। উইল বুদ্ধি খাটিয়ে দায়িত্ব পালন করবে। সবাইকে জীবিত অবস্থায় দেখতে চাই আমি শেরুডে। অবাক হয়ে লিটল জন জিজ্ঞেস করল, তবে যে বললে সেন্ট অ্যালভান্সের পথে সারা রাত ধরে? সরাইখানার মালিকের মুখে এই কথা শুনে সেনাবাহিনী ভুল পথে আমাদের পিছু ধাওয়া করুক, তাই চেয়েছিলাম। রওনা হয়ে যাও তোমরা তাহলে। বিদায়। সবার গেলে চুমু খেলো রবিন। ওরাও চুমু খেলো রবিনের গালে। দুই ভাগ হয়ে দুই পথে রওনা হয়ে গেল ওরা। এই ঘটনার পর বেশিক্ষণ যায়নি। সেনাবাহিনীর ২০-২৫ জন ঘোড়সাওয়ার এসে ঘিরে ফেলল বার্নেট শহরের সেই সরাইখানাটা। জনাচারেক লোক সাথে নিয়ে দলনেতা ঢুকলো ভেতরে, কিন্তু গিয়ে দেখলো খাঁচা শূন্য, উড়ে গেছে পাখি। ওরা লোক যে ভালো নয় সে আমি আগেই বুঝতে পেরেছিলাম। কাকে খোঁজা হচ্ছে জানতে পেরে বলল সরাইখানার মালিক। রওনা হবার আগে নীল পোশাক পরা লোকটাকে বলতে শুনেছি সোজা সেন্ট অ্যালবান্সের পথে হাঁটবে আজ সারা রাত। এক্ষুনি ছুটলে পথেই পেয়ে যাবে ওদের। মালিককে ধন্যবাদ জানিয়ে সাথে সাথেই বাইরে বেরিয়ে ঘোড়া চাপল ওরা। কাল বিলম্ব না করে ছুটল রাজপথ ধরে। এদিকে অবিশ্রান্ত হেঁটে চলেছে উইল স্কারলেট, লিটল জন আর অ্যালানি ডেল পূবের পথ ধরে। পরদিনও কোথাও থামল না। যতক্ষণ পর্যন্ত পারা যায় সিদ্ধান্ত নিয়েছে ওরা হাঁটতেই থাকবে। হাঁটতে হাঁটতে অ্যাসেক্সের টেমসফোর্টে এসে পৌঁছল। ওখান থেকে বিশ্রাম নিয়ে আবার উত্তরমুখ পথ ধরে ক্যামব্রিজ আর লিঙ্কনশায়ারের মধ্য দিয়ে গিয়ে পৌঁছল গেন্সবারো শহরে। সেখান থেকে দক্ষিণ পশ্চিমে কোনাকুনি এগিয়ে পৌঁছে গেল শেরুড জঙ্গলের উত্তর সীমান্তেই। পুরো ৮ দিন ধরে হেঁটেছে, কিন্তু পথে একটি সৈনিকের সাথেও দেখা হয়নি ওদের। নিরাপদে শেরুডে পৌঁছতে পেরে স্বস্তির বিরাট এক হাঁপ ছাড়ল ওরা। কিন্তু আস্তানায় পৌঁছে মনটা কালো হয়ে গেল ওদের। এখনো ফিরে আসেনি রবিন। বার্নেট শহরের কাছে রাজপথ ছেড়ে পশ্চিমমুখ পথ ধরেছে রবিন। এলসবারি ছাড়িয়ে অক্সফোর্ডশায়ারের ওল্ডস্টকে পৌঁছে আবার হাঁটতে শুরু করলো উত্তর দিকে। ওয়ারউইক শহর পেরিয়ে স্টামফোর্ডশায়ার ডাডলি শহরে পৌঁছতেই লেগে গেল ওর পুরো ৭ দিন। যথেষ্ট উত্তরে আসা হয়েছে, আন্দাজ করে এবার পূবের পথ ধরল সে। রাজপথের ধারে কাছে ঘেঁষল না,
কখনো সরু রাস্তা, কখনো মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে লিসফিল্ড আর অ্যাশবি ডি লা যুগের মধ্য দিয়ে এগোলো শেরুডের দিকে। স্ট্যান্টনে পৌঁছে খুশিতে নাচতে শুরু করলো ওর হৃদয়টা, হাসি ফুটে উঠল ঠোঁটে। ভাবছি সব বিপদ কেটে গেছে, এই আর কিছু দূর এগোলেই জঙ্গলের গন্ধ আসবে নাকি। বেচারা জানেও না সামনে কত বড় বিপদ অপেক্ষা করছে তার জন্যেই। রাজার সেনাবাহিনীর প্রথম দলটা সেন্ট অ্যালবান্সি পৌঁছে বোকা বনে গেল। পথে পাওয়া যায়নি রবিনহুড বা তার সঙ্গীদের। শহরেও তন্ন তন্ন করে খুঁজে পাওয়া গেল না ওদের। দফায় দফায় আসছে অশ্বারোহী সৈন্যদল। ক্রমে গোটা শহরের চন্দ্রালোকিত রাস্তা বোঝাই হয়ে গেল। থতমত খেয়ে গেছে ওরা, কি করতে হবে বুঝতে পারছে না। ভোর রাতের দিকে আরেক দল সৈন্য এলো। তাদের সঙ্গে এলেন হেরিফোর্টের লর্ড বিশপ। সব ঘটনা শুনে সিদ্ধান্ত নিতে দেরি করলেন না বিশপ। কাল বিলম্ব না করে সবাইকে নিয়ে ছুটলেন সোজা উত্তরে। একজনকে রেখে গেলেন সেন্ট অ্যালবান্সে। আরও যেসব সৈন্যদল আসছে তাদের তাকে অনুসরণ করতে বলার জন্যেই। চতুর্থ দিনের সন্ধ্যায় পৌঁছলেন তিনি নটিংহাম শহরে। পৌঁছে সেনাবাহিনীকে অনেকগুলো ভাগে ভাগ করে চারপাশ থেকে শেরুট জঙ্গলে ঢোকার সমস্ত রাস্তা, গলি উপগলি বন্ধ করে দেয়ার ব্যবস্থা করলেন। নটিংহামের শেরিফ দেখলেন এই সুযোগ, রবিনহুডকে ধ্বংস করার এমন মৌকা আর পাওয়া যাবে না। কাজেই জঙ্গলরক্ষী আর কনস্টেবলদের নিয়ে এক বিরাট বাহিনী তৈরি করে পাঠালেন রাজার সৈন্যদের সাহায্য করার জন্য। এই কঠোর পাহারা অতিক্রম করে একটা কাকপক্ষীরও শেরুটে ঢোকার উপায় থাকল না। প্রথমে বন্ধ করা হলো দক্ষিণের সমস্ত পথ, তারপর পূব ও পশ্চিমের সবগুলো রাস্তা। সবশেষে প্রহরার ব্যবস্থা হলো উত্তরে। উইল স্কারলেট, লিটল জন আর অ্যালানের ডেল যেদিন উত্তর দিক থেকে জঙ্গলে ঢুকলো, তার পরদিনই বন্ধ হয়ে গেল সেদিকে সমস্ত পথঘাট। যদি একটা দিন দেরি করত কোথাও, কোনো সন্দেহ নেই ধরা পড়তো ওরা হয় রাজা নয় শেরিফের লোকের হাতে। এসব ব্যাপারের বিন্দু বিসর্গ জানে না রবিন। স্ট্যান্টন ছাড়িয়ে মনের সুখে শেষ দিতে দিতে চলছে সে শেরুডের দিকে। পথের ধারে ছোট্ট একটা চঞ্চল ঝর্ণা দেখে তেষ্টা পেল ওর। নেমে গিয়ে দাঁড়ালো ঝর্ণার ধারে। আজলা ভরে পানি তুলে খাচ্ছে। পথের দুপাশে ছোট ছোট গাছ আর ঝোপঝাড়ে ছাওয়া জঙ্গল। কিচিরমিচির করছে পাখিগুলো। ওর মনে পড়ে যাচ্ছে শেরুডের কথা। পরিষ্কার বুঝতে পারছে কতটা ভালোবাসে ও শেরুট জঙ্গলকে। মনে হচ্ছে কত যুগ ধরে যেন শ্বাস নিতে পারেনি। জঙ্গলের বিচিত্র গন্ধ ভরা বাতাস বুক ভরে নিতে পারলে আসবে তৃপ্তি। সামনে ঝুঁকে পানি খাচ্ছে রবিন। এমনই সময় সাঁ করে কানের পাশ দিয়ে চলে গেল কি যেন। ছপাত করে পড়ল পানিতে। তড়াক করে সোজা হয়ে দাঁড়ালো রবিন। চোখের পলকে এক লাফে পেরিয়ে গেল ঝর্ণাটা। দৌড়ে গিয়ে ঢুকে পড়ল ওপাশের ঝোপঝাড়ের মধ্যেই। একবারও পিছনে ফিরে চাইল না সে। এক মুহূর্ত সময় নষ্ট করলেই মৃত্যু ঘটবে এখন, কারণ কানের পাশ ঘেঁষে কি জিনিস গেছে বুঝতে বিন্দু মাত্র অসুবিধে হয়নি তার। কোনো সন্দেহ নেই তীর মেরেছে কেউ। ঝোপের আড়ালে পৌঁছবার আগেই আরো 6টা তীর এসে বিঁধল ওর আশেপাশে। একটা লাগলো ওর পা জোরে। লোহার জাল দিয়ে তৈরি বর্ম পরা না থাকলে ওই এক তীরেই মারা পড়ত রবিন। ছুটে এসে রাস্তার উপর থামল কয়েকজন অশ্বারোহী সৈন্য। ঘোড়া থেকে লাফিয়েই নেমে ধাওয়া করল রবিনের পিছনে। কিন্তু জঙ্গলের মধ্যে রবিনকে ধরা মুশকিল। কখনো কোমর বাঁকিয়ে নিচু হয়ে ঝুঁকে হাঁটছে, কখনো হামাগুড়ি দিয়ে এগোচ্ছে, কখনো বা দৌড়ে পেরিয়ে যাচ্ছে ছোট ফাঁকা জায়গা। এইভাবে সৈন্যদের বেশ অনেকটা পিছনে ফেলে 500 গজ দূরের আরেকটা রাস্তায় উঠে পড়ল সে। কান পেতে শুনল দূর থেকে ভেসে আসা সৈন্যদের হাঁকডাকের আওয়াজ। তারপর কোমরে বাঁধন এঁটে নিয়ে তীর বেগে ছুটল নাক বরাবর পূব দিকে, শেরুডের উদ্দেশ্যে। 8 মাইলের মতো দৌড়ে হঠাৎ একটা পাহাড়ের মাথায় থমকে দাঁড়ালো রবিন। নিচে দেখা যাচ্ছে রাস্তার ধারে গাছের ছায়ায় বসে রয়েছে আর এক দল সৈন্য। যদিও ধরা পড়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, তবু এখন যে পথে এসেছে সেই পথে ফিরে যাওয়া ছাড়া উপায় নেই। কয়েক পা পিছিয়ে গেল সে। ভাগ্যিস দেখতে পায়নি ওকে নিচের লোকগুলো।
ঘুরে দাঁড়িয়ে আবার দৌড়াতে শুরু করলো রবিন। কপাল ভালো, ঝোপঝাড়ার ছোট ছোট গাছের সেই জঙ্গলটা ছাড়িয়ে সিকিমাইল চলে যাওয়ার পর ওর পিছু ধাওয়ারত দলটা উঠে এলো রাস্তায়। ছুটন্ত অবস্থায় ওকে দেখতে পেয়ে যথেষ্ট শোরগোল তুলল। কিছুদূর পর্যন্ত তাড়াও করল, কিন্তু পাখির মতো ডানা গজিয়ে গেছে যেন রবিনের। প্রাণভয় উড়ে চলছে সে রাস্তার উপর দিয়ে। নাগাল পাওয়া যাবে না বুঝতে পেরে থেমে গেল দলটা। মাইলের পর মাইল দৌড়ে ডার্বিং শহর সংলগ্ন ম্যাকওয়ার্থের কাছাকাছি এসে গতি কিছুটা কমালো রবিন। যখন মনে করলো এই মুহূর্তে বিপদের আর কোনো সম্ভাবনা নেই, তখন দম নেবার জন্য বসলো এক ঝোপের ঠান্ডা ছায়ায়। সেরেছিল, মনে মনে বলল রবিন। আর একটু হলেই গেছিলাম আজ। ওই তীরের পালকগুলো বাপরে, কান ছুঁয়ে গেছে একেবারে। কিন্তু খিদে আর তেষ্টার কি ব্যবস্থা করা যায়? এতটা দৌড়ে একেবারে খালি হয়ে গেছে পেটটা। সেন্ট ডাংস্টান জলদি কিছু মাংস আর বিয়ার পাঠাও, নইলে গেলাম। কাছাকাছি হয়তো ছিলেন, রবিনের কথাটা শুনে ফেললেন সেইন্ট এবং সাথে সাথে মঞ্জুর করে দিলেন প্রার্থনা। ডার্বির এক মুচিকে দেখা গেল আসছে এদিকেই। কার্ক ল্যাংরির দিক থেকে গেরস্তের জন্য একজোড়া জুতা বানিয়ে নিয়ে গিয়েছিল মুচি কুইন্স। ফিরে আসছে এখন। গৃহস্থ ওকে 3 শিলিং 6 পেন্স আধপেনি দিয়েছে চমৎকার জুতো জোড়ার জন্যে। তার উপর খুশি হয়ে একটা সিদ্ধ খাসি মোরগ দিয়েছে ওকে খাবার জন্যে। সেই সাথে দিয়েছে 1 বোতল বিয়ার। অত্যন্ত সৎ লোক এই কুইন্স, কিন্তু বুদ্ধিটা বেজায় মোটা। ওর মাথার মধ্যে বারবার একটা কথাই ঘুরছে কাটা রেকর্ডের মতো। 3 শিলিং 6 পেন্স আধপেনি দিলাম হে কুইন্স। সুন্দর জুতো জোড়া। 3 শিলিং 6 পেন্স আধপেনি দিলাম। এই পুনরাবৃত্তির ফাঁক গলে আর কোনো চিন্তা পথ খুঁজে পাচ্ছে না ওর মাথায় ঢোকার। এই যে ভাই, ছায়া বসে হাঁক ছাড়ল রবিন। কোথায় চলছো এত খুশি মনে? ডাক শুনে থামল কুইন্স। চমৎকার নীল পোশাক পরা এক সুন্দর যুবক তাকে ভাই বলে ডেকেছে। বলে দারুণ খুশি হলো সে। বলল, কার্ক ল্যাংলির দিক থেকে আসছি আমি, যাব ডার্বিং শহরে। বুঝলেন, একজোড়া জুতা যা বানিয়েছিলাম না, সাংঘাতিক। পুরো 3 শিলিং 6 পেন্স আধপেনি দিয়েছে আমাকে গৃহস্থ। খোদার কসম, সৎভাবে পরিশ্রম করেছি বলেই না পয়সাটা দিয়েছে, কি বলেন? সেই জন্যেই খুশি, দেখতে পাচ্ছেন আমাকে স্যার। কিন্তু কিছু যদি মনে না করেন, মানে আপনি এত সুন্দর পোশাক পরে ঝোপের নিচে বসে কি করছেন? আমি এখানে বসে বসে সোনার পাখির লেজের উপর লবণ দিচ্ছি, বলল রবিন। তাই নাকি? ছানা বড় হয়ে গেল মুচির চোখ জোড়া। সত্যি? সোনার পাখি কোনোদিন দেখিনি আমি। এই ঝোপের নিচে আছে বুঝি? ঠিক আছে, আমিও তাহলে একদিন আসবো। আমিও ধরবো সোনার পাখি। সত্যি? ওদের লেজের উপর লবণ দিলে ধরা যায়? আমিও ধরবো সোনার পাখি। তা যাই, কিন্তু জাতা লবণে আবার চলবে না, বলল রবিন। 1 গামলা চাঁদের আলো কাঠের পাত্রে নিয়ে জাল দিতে হবে। তাও পাবে মাত্র 1 চিমটি। যাই হোক, তোমার ঝোলার ভেতর কি আছে বললে না? সোনার পাখির কথায় কাঁধে যে একটা ঝোলা আছে তাই ভুলে গিয়েছিল কুইন্স। অনেকক্ষণ চেয়ে রইল ওটার দিকে। অনেক কষ্টে মনে করতে পারল কি আছে ওর ভেতর। অনিশ্চয়তার হাসি হেসে বলল, বলিনি বুঝি? আসলে ভুলে গিয়েছিলাম বলতে। মোটা তাজা একটা খাসি মোরগ সিদ্ধ রয়েছে এর মধ্যে, আর আছে 1 বোতল বিয়ার। উফ, যা মজা করে খাবো না। বেচবে ওগুলো আমার কাছে? জিজ্ঞেস করল রবিন। শুনেই জিভে পানি এসে গেছে আমার। বিনিময়ে এই দামি নীল পোশাক দেব তোমাকে, আরও 10 শিলিং দেব। আমি তোমার জামা কাপড়, চামড়ার অ্যাপ্রন, বিয়ার আর মোরগের জন্যে। কি বলো, বেচবে? আপনি ঠাট্টা করছেন স্যার, বলল মুচি। আমার এই নোংরা মোটা কাপড়ের বদলে আপনার ওই দামি। জীবনে কখনো ঠাট্টা করিনি আমি কারো সাথেই। কুইন্সকে বেশি ভাবনা চিন্তার সুযোগ না দিয়ে বলল রবিন, এসো, এক্ষুনি বদল হয়ে যাক। তোমার পোশাক ভালো না বলছো, কিন্তু আমার কাছে তো চমৎকার লাগছে। কাপড় বদলে এসো,
দুজনে মিলে খেয়ে নিয়ে একসাথে বসে। কথা বলতে বলতেই নিজের পোশাক ছাড়তে শুরু করলো রবিন। তাই দেখে নিজের কাপড় খুলতে শুরু করলো কুইন্স। পোশাক বিনিময় হয়ে যেতেই চকচকে 10টা সিলিং গুজে দিল রবিন মুচির হাতে। দুজনে এবার এসে পড়ল মোরগ আর বিয়ার নিয়ে। খাওয়া দাওয়া শেষ হতেই তৃপ্তির ঢেকুর তুলে লম্বা করে পা ছড়িয়ে দিল রবিন। মনে মনে ধন্যবাদ দিল সেন্ট ডানস্টানকে। এমনই সময় হঠাৎ হুড়মুড় করে এসে হাজির হলো 6জন অশ্বারোহী সৈন্য। তড়াক করে ঘোড়া থেকে লাফিয়ে নেমে ঝাঁপিয়ে পড়ল নীল পোশাক পরা কুইন্সের ওপর। দুজন দুপাশ থেকে ধরে টেনে দাঁড় করিয়ে দিল। হকচকিয়ে গেল কুইন্স। ধরা পড়তেই হলো শেষ পর্যন্ত, কি বলো? উল্লাসে চেঁচিয়ে উঠল সৈন্য দলের নেতা। সেন্ট হিউবার্টকে ধন্যবাদ, 4 পাউন্ড উপরই রোজগার হয়ে গেল। বদমাসটাকে ধরে দিতে পারলে দলনেতাকে নিজের পকেট থেকে এই পুরস্কার দেবেন বলেছেন হেরিফোর্টের বিশপ। খুব ভোগান ভুগিয়েছ বাছা। আহা, বদমাসের ধাড়িকে দেখো, চেহারাটা এমন করেছে যেন কিছুই জানে না। নিতান্ত নির্দোষ গো বেচারা। এসব চালাকি দিয়ে আমাকে ভোলাতে পারবে না বাবা। চলো, অভিনয় করে লাভ নেই, ভালো করে চিনি আমরা তোমাকে। জবান বন্ধ হয়ে গেছে কুইন্সের। বড় বড় নীল চোখ মেলে বোকার মতো চারপাশে তাকাচ্ছে আর ঢোক গিলছে। দেখে মনে হচ্ছে হারিয়ে ফেলেছে বোধশক্তিও। হতবাক হয়ে ফ্যাল করে কিছুক্ষণ চেয়ে রইল রবিন ওদের দিকে। বার কয়েক মুখ খুলল এবং বন্ধ করল। তারপর বিস্মিত কণ্ঠে বলল, কি বলছেন আপনারা? কি ঘটছে এসব? জেগে আছি না স্বপ্নে? এমন মিষ্টভাষী সৎলোককে বদমাশের ধাড়ি বলছেন? নিশ্চয়ই ভুল হয়েছে আপনাদের, ভুল করে অন্য লোক ভেবে। চোপড়াও, ধমক দিল দলপতি। চেনো একে? বোকার মতো রবিনকে মাথা নাড়তে দেখে বলল, এ হচ্ছে ভয়ঙ্কর এক দস্যু, রবিন হুড। কথা শুনে ছানাবড়া হয়ে উঠল কুইন্সের সরল 2 চোখ। মাথার মধ্যে সবকিছু জট পাকিয়ে গেছে বেচারার। একবার রবিন হুডের দিকে চাইল, তারপর চাইল নিজের পোশাকের দিকে। মনের মধ্যে সন্দেহের উদয় হলো, সত্যি কি সে কুইন্স নামের এক মুচি, নাকি এরা যা বলছে সেই বিখ্যাত দস্যু রবিন হুড? নিচু গলায় বিড়বিড় করতে শুরু করলো ও, আমি কি সেই লোকটা? কিন্তু আমার তো মনে হচ্ছে না, মুচি তো ওই লোকটা। আমি কুইন্স হই কি করে? হুম, মনে হচ্ছে তাহলে সত্যিই আমি রবিন হুড। কিন্তু হাই হাই, দুঃখিত ভঙ্গিতে এপাশ ওপাশ মাথা নাড়ল রবিন। দেখুন বেচারার অবস্থাটা, আপনার দাবড়ি খেয়ে এমনই ঘাবড়ে গেছে যে মাথার মধ্যে গোল পাকিয়ে ফেলেছে সব। কুইন্স তো আমি, ডার্বি শহরের মুচি। তাই নাকি? এতক্ষণে পরিষ্কার হলো ব্যাপারটা কুইন্সের কাছে। তাহলে আর কোনো সন্দেহ নেই, সত্যিই আমি রবিন হুড। শোনো, ধরা পড়ে গেছি বটে, কিন্তু খেয়াল রেখো, আমি হচ্ছি শেরুট জঙ্গলের রাজা। আমার সমান দস্যু আর কোথাও পাবে না তোমরা খুঁজে। পাগলামির ভান হচ্ছে? ক্ষেপে উঠল দলপতি। দাঁড়াও, তোমার পাগলামি বের করছি। বাদে দেখি পিছমোড়া করে হারামির হাত দুটো বিশপের সামনে নিয়ে ঝেড়ে খানিক প্যাদানি দিলেই ছুটে যাবে পাগলামি। চল বেটা, বেশি তেড়িবেড়ি করলে খুন হয়ে যাবি আমার হাতেই। হাত বেঁধেই কুইন্সকে নিয়ে চলে গেল ওরা। দলটা চোখের আড়াল হতেই হাসতে হাসতে চোখে পানি এসে গেল রবিনের। মুচি বেচারার কোনো ক্ষতি হবে না ও জানে, কিন্তু বিশপের সামনে ওকে নিয়ে হাজির করলে বিশপের চেহারার কী রূপ ধারণ করবে সেটা ভেবেই হাসি আর সামলাতে পারছে না সেই। প্রাণ ভরে হেসে নিয়ে আবার পূব দিক লক্ষ্য করে হাঁটতে শুরু করলো রবিন, শেরুডের দিকে। সম্ভব হলে আজই মুচির ছদ্মবেশে রাজার সৈনিকদের ফাঁকি দিয়ে ঢুকে পড়বে জঙ্গলে। কিন্তু মানুষ ভাবে এক, হয় আর এক। পা জোড়া বেঁকে বসল রবিনের। এই কদিনই 140 মাইলেরও বেশি হেঁটেছে সেই। শেরুডের পথে মাইল 10 এগিয়েই হঠাৎ নিঃশেষ হয়ে গেল সব শক্তি। পায়ের ওপর আর কোনো নিয়ন্ত্রণ থাকলো না। মনে হচ্ছে আর এক পা এগোলে হাঁটু ভাঁজ হয়ে পড়ে যাবে হুমড়ি খেয়ে। রাস্তার ধারে বসে খানিক বিশ্রাম নিল বটেই, কিন্তু পরিষ্কার বুঝতে পারল এই পা নিয়ে আজ আর শেরুডে পৌঁছানো সম্ভব হবে না তার পক্ষে। তবু আরেকবার চেষ্টা করলো সে। এবার মাইল 2 গিয়ে কাঁপতে শুরু করলো পা দুটো। হাল ছেড়ে দিয়ে কাছেই একটা সরাইখানায় গিয়ে হাজির হলো রবিন। মালিককে ডেকে ভাড়া নিল একটা কামরা।
মাত্র 3টে ঘর রয়েছে সরাইখানায়। তার মধ্যে যেটা সবচেয়ে খারাপ সেটাই মুচির জন্য উপযুক্ত হবে বলে মনে করল মালিক। কামরাটা খুবই অপছন্দ হলো রবিনের, কিন্তু কিছুই বলল না। এখন কোনো রকম একটা বিছানা পেলেই হয়। ভাঙা ইট পাথরের উপর ঘুমাতেও আপত্তি নেই। জামাকাপড় ছেড়ে উঠে পড়ল সে বিছানায়। বালিশে মাথা ছোঁয়াবার প্রায় সাথে সাথেই ঢলে পড়ল গভীর নিদ্রায়। এদিকে রবিন ঘুমিয়ে পড়ার পরপরই কালো মেঘ জমল আকাশে। কিছুক্ষণের মধ্যেই পাহাড় ডিঙ্গিয়ে গোটা আকাশ ঢেকে দিতে দিতে এগিয়ে এলো মেঘটা। ঝিকঝিক বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে কে যেন হলুদ কালি দিয়ে দ্রুত হাতে সই করছে মেঘের গায়ে। একটু পরেই এলো বাতাসের ঝাপটা, সেই সাথে করকরাত বজ্রের নির্ঘোষ। এমনই সময় নটিংহাম শহরে জনাচারেক ধনী লোক এসে হাজির হলো ঘোড়ায় চেপে। ডোরনফিল্ড থেকে নটিংহামে ফিরছিল ওরা। ঝড় বৃষ্টি এড়াবার জন্যে রাতটা এই সরাইখানায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঘোড়াগুলো আস্তাবলে তুলে দিয়ে পেট পুড়ে খেয়ে নিল ওরা। তারপর ঢুকলো গিয়ে শোবার ঘরে। ঘর দুটো সুন্দর করে সাজানো বটে, কিন্তু এক বিছানায় দুজন করে ঘুমোতে হবে দেখে গজগজ করলো ওরা খানিকক্ষণ। তারপর জামা কাপড় ছেড়ে শুয়ে পড়ল। পরিশ্রান্ত ছিল, ঘুম আসতে দেরি হলো না বিশেষ। হাওয়ার জোর বেড়েছে আরও। দরাম দরাম দরজা জানলা আঁচড়াচ্ছে। ধুলোয় ধোয়াটে হয়ে গেছে চারদিক। খানিক পর এলো বৃষ্টির ভেজা গন্ধ। ঠিক সেই সময় তাড়াহুড়ো করে দরজা ঠেলে সরাইখানে ঢুকলেন এমেট মঠের অত্যন্ত দামি কাপড়ের আলখেল্লা পরা এক উচ্চপদস্থ সন্ন্যাসী। তার হাঁক ডাকে তটস্থ হয়ে উঠল সরাইখানার মালিক। সসম্মানে ভালো ভালো খাবার এনে হাজির করল সামনে। খাবার দেখে খুশি হলেন সন্ন্যাসী, খেলেনও পেট পুড়ে। কিন্তু যখন শুনলেন ঘর খালি নেই, একটা মুচির সাথে একই বিছানায় ঘুমোতে হবে তাকে, মেজাজ সপ্তমে চড়ে গেল তার। উপায়ও নেই আর কোনো। তুমুল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, বাজ পড়ছে মুহুর্মুহু। এর মধ্যে বেরিয়ে গিয়ে অন্য কোনো সরাইখানায় খোঁজ করবেন সেটা সম্ভব নয়। কাজেই অগত্যা মোমবাতি হাতে ঢুকে পড়লেন তিনি সেই ঘরে। মোমের আলোয় ঘুমন্ত রবিনকে আপাতমস্তক দেখে ঘৃণার ভাবটা অনেকখানি দূর হয়ে গেল তার। তিনি আশা করছিলেন কদাকার নোংরা এক মুচি বিচ্ছিরি ভঙ্গিতে শুয়ে থাকবেন বিছানায়। তার বদলে পরিষ্কার পরিচ্ছন্ন রবিনকে দেখে হাঁপ ছাড়লেন স্বস্তির। পোশাক ছেড়ে উঠে পড়লেন তিনি বিছানায়। যদি জানতেন কার পাশে ঘুমোচ্ছেন, তাহলে ভয় আত্মারাম খাঁচাছাড়া হয়ে যেত ওর। জানেন না বলেই ঘুমিয়ে পড়লেন নিশ্চিন্তে। খুব ভোরে ঘুম ভাঙল রবিনের। চোখ মেলেই চমকে উঠল সে পাশেই এক মাথা কামানো সন্ন্যাসীকে শুয়ে থাকতে দেখে। এই লোক কখন এসে পাশে শুয়েছে টেরও পায়নি সে। আস্তে করে নামল সে বিছানা থেকে। অঘরে ঘুমাচ্ছেন সাধু বাবা। ঘরের কোণে সন্ন্যাসীর খুলে রাখা পোশাকের দিকে চাইল একবার রবিন, তারপর চাইল সন্ন্যাসীর মুখের দিকে। ধীরে ধীরে চোখ টিপল সে ঘুমন্ত সাধুকে উদ্দেশ্য করে। মনে মনে বলল, কিছু মনে করো না হোলি ফাদার, তুমি যেমন আমাকে না বলে আমার বিছানাটা ব্যবহার করেছ, আমিও তেমনি তোমাকে না বলে ধার নিচ্ছি তোমার পোশাকগুলো। এই বলে সন্ন্যাসীর জোব্বা গায়ে চাপিয়ে নিল রবিন। মুচির পোশাক ওখানেই ফেলে রেখে খুশি মনে বেরিয়ে গেল সরাইখানা থেকে। ঘুম থেকে উঠে একেবারে আকাশ থেকে পড়লেন এমেট মঠের সন্ন্যাসী। পাশের লোকটা নেই, তার দামি পোশাক উধাও। ঘরের কোণে পড়ে আছে শুধু মুচির জীর্ণ পোশাক। প্রচুর হাঁকডাক করলেন তিনি, গালিগালাজ করলেন অজস্র, কিন্তু কোনো লাভ হলো না তাতে। কেউ জানে না কখন কোন দিক দিয়ে বেরিয়ে গেছে মুচিটা। অত্যন্ত জরুরি এক কাজে এক্ষুনি তার রওনা হয়ে যাওয়ার দরকার এমেট মঠের উদ্দেশ্যে। দেরি করার কোনো উপায় নেই। এখন হয় মুচির পোশাক পরে নিতে হবে, নয়তো উলঙ্গ অবস্থায় হাঁটতে হয় রাস্তা দিয়ে। ডার্বিশায়ারের সমস্ত মুচির 14 গোষ্ঠী উদ্ধার করতে করতেই মুচির পোশাক গায়ে চড়ালেন তিনি। তারপর বেরিয়ে পড়লেন সরাইখানা থেকে। কিন্তু বেচারার কপালটাই আজ খারাপ। কিছুদূর যেতে না যেতেই ধরা পড়লেন রাজার একদল সৈন্যের হাতে। কোনো কথাই শুনলেন না তারা। ঠেসে ধরে টেনে হেসড়ে নিয়ে চলল হেরিফোর্টের বিশপের কাছে। হেসে খুন হয়ে গেল মুচির ছদ্মবেশ পরা রবিনহুডের মাথা কামিয়ে সন্ন্যাসী সাজার ব্যর্থ প্রয়াস দেখে। বলল, বারবার আর ফাঁকি দিতে পারবে না রবিনহুড। নীল পোশাক পরা মুচিটাকে ধরে নিয়ে গিয়ে যথেষ্ট ধমক খেয়েছি বিশপের কাছে, খুব ভুগিয়েছ যা হোক। ওদিকে খুশি মনে হাঁটছে রবিন। দুটো
প্রহরারত সৈন্যদল ডিঙ্গিয়ে অনেকটা এগিয়ে গেছে সে শেরুটের দিকে। শেষ পর্যন্ত শেরুটে ফিরতে পারবে বুঝতে পেরে আনন্দে নাচছে হৃদয়টা। আর মাত্র কয়েকটা মাইল। এমেট মঠের সন্ন্যাসীর কপালে কি ঘটেছে জানতে পারলে এতটা নিশ্চিন্ত বোধ করত না সে। মুচির পোশাক পরা সাধুকে হেরিফোর্টের বিশপের সামনে নিয়ে হাজির করতে হায় হায় করে উঠলেন লর্ড বিশপ। পরিষ্কার বুঝতে পারলেন আবার ফাঁকি দিয়ে পালিয়েছে রবিনহুড। নিশ্চয়ই সাধুর পোশাক পরে নিরাপদে শেরুডের পথে অনেক দূর এগিয়ে গিয়েছে বদমাসটা এতক্ষণে। স্বল্পবুদ্ধি সৈন্যদের উপর আর ভরসা করা যায় না বুঝতে পেরে নিজেই ঘোড়ায় চেপে তীর বেগে ছুটলেন তিনি। পিছনে একদল সশস্ত্র সৈন্য। একবার জঙ্গলে ঢুকে গেলে কিছুতেই আর হাতের মুঠোয় পাওয়া যাবে না রবিনহুডকে। ধরতে হবে ওকে পথেই। পিছনে ঘোড়ার খোরের আওয়াজ পেয়েও বিন্দু মাত্র বিচলিত হল না রবিন। সন্ন্যাসী মানুষকে কিছুই বলবে না রাজার সৈন্যদল। কিন্তু কি মনে করে একবার পিছন ফিরে চাইতেই আঁতকে উঠল ওর কলজেটা। তুমুল বেগে ছুটে আসছে 12-14টা ঘোড়া। সবার আগে ঘোড়ার পিঠে বসে রয়েছেন হেরিফোর্টের লর্ড বিশপ। সাধুর পোশাক পরা রবিনকে দেখতে পেয়েই চিৎকার করে উঠল তিনি, ধরো ধরো, ওই যে রবিনহুড! খিচে দৌড় দিল রবিন কাছাকাছি একটা জঙ্গল লক্ষ্য করে। ধরে ফেলার আগেই অদৃশ্য হয়ে গেল ঝোপঝাড়ের আড়ালে। ঘিরে ফেলো! চেঁচিয়ে উঠল বিশপ। বেশি বড় না জঙ্গলটা, ঘিরে ফেলো! তারপর চারদিক থেকে এগিয়ে গেলেই ধরা পড়বে বদমাসটা। জঙ্গলটা ঘিরে ফেলতে ওদের কয়েক মিনিটের বেশি লাগলো না। মাঝখানে আটকা পড়েছে রবিন। ধীরে ধীরে সাবধানে এগুলো ওরা সামনের দিকে। কারণ কে জানে এই জঙ্গলে রবিনের আরও লোকজন আছে কি না। যদি হঠাৎ পাল্টা আক্রমণ করে বসে। শেরুডের আধ মাইলের মধ্যে এসে এমন বিপদে পড়বে কল্পনাও করতে পারেনি রবিন। কিন্তু সাহস বা বুদ্ধি হারালো না সে। এক দৌড়ে পৌঁছে গেল জঙ্গলের ঠিক মাঝখানটায়। ও জানে ছোট্ট 2 কামরার একটা কুটির রয়েছে ওখানে। বিধবা এক বুড়ি থাকে, কায় কষ্টে দিন কাটায়। প্রায় নানাভাবে সাহায্য করে রবিন ওকে। বুদ্ধিমতী ওই বুড়িকে এখন বাসায় পেলে হয়। পাওয়া গেল। চরকা কাটছিল বুড়ি। অবাক হয়ে চাইল হাঁপাতে হাঁপাতে এক সাধুকে তার ঘরে ঢুকতে দেখে। আমি রবিন বুড়িমা, বলল রবিনহুড। রাজার সৈন্য আর হেরিফোর্টের লর্ড বিশপ তাড়া করেছে আমাকে। ধরতে পারলে ফাঁসিতে ঝোলাবে। কোনো চিন্তা নেই বাবা, বলল বুড়ি। আমি বেঁচে থাকতে সেটা হতে দেব না। তোমাকে ধরে ফাঁসি দেবে? হুম। তাহলে আমার দুঃখের সময় সাহায্য করবে কে? ওই বিশপ? যাও বাপ, পাশের ঘরে গিয়ে আমার ছেঁড়া কাপড় চোপড় পরে নাও। টুপিটাও পরতে ভুলো না। নিজের কাপড়গুলো ওখানেই খুলে রেখে দিও। মুহূর্তে বুড়ির প্ল্যানটা বুঝতে পেরে হাসি ফুটে উঠল রবিনের মুখে। বুড়ির 2 গালে চুমু খেয়ে চলে গেল পাশের ঘরে। 2 মিনিটের মধ্যে বেরিয়ে এলো রবিন কুটির থেকে। লাঠিতে ভর দিয়ে পিঠ বাঁকিয়ে হাঁটছে। পরনে শতচ্ছিন্ন জীর্ণ পোশাক, মাথায় কান ভাঙা তোবড়ানো মস্ত এক টুপি, হাতে চরকা আর কিছু সুতো। যেন বিশ্রামের জন্য কোথাও বসতে হলেও হাতের কাজ চালিয়ে যাওয়া যায়। কিছু দূর এগিয়েই লোকজনের গলার আওয়াজ পেল রবিন। ঘোড়ার খুরের আওয়াজ পাওয়া যাচ্ছে। আরো কুঁজো হয়ে থরথর করে লাঠি কাঁপিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগোলো রবিন। হঠাৎ একটা পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো তার কানে। কে যায়? হাঁক ছাড়লেন বিশপ। ও বুড়ি একটা, ধরে নিয়ে এসো ওকে আমার সামনে। বিশপের সামনে নিয়ে আসা হলো বুড়িকে। কাঁপুনি বেড়ে গেছে বুড়ির। কোথা থেকে আসছো তুমি বুড়ি? জিজ্ঞেস করলো বিশপ। আমার কুড়ে ঘর থেকে হুজুর, কাপা গলায় জবাব দিল বুড়ি। জঙ্গলের মধ্যিখানে। আর শোনার ধৈর্য রইল না বিশপের। মাথা নিচু করে রেখেছে বুড়ি, তাতে কোনো সন্দেহের উদ্রেক হলো না তার মনে। ভাবলেন তাকে সম্মান দেখাবার জন্য চোখ তুলে তাকাতে পারছে না বুড়িটা। জিজ্ঞেস করলেন, এদিকে কোনো লোককে দেখেছ? কম্পিত কণ্ঠে জবাব দিল বুড়ি। না না হুজুর, একজন সন্ন্যাসী ছাড়া আর কাউকে দেখিনি। কোথায়, কোন দিকে গেছে লোকটা? আমার ঘরে বিশ্রাম নেবার জন্য হোলি ফাদার। কচু ফাদার, কর্কশ কণ্ঠে বললেন বিশপ। হয়েছে, আর বকবক করার দরকার নেই তোমার। চলো হে, পেয়েছি বেটাকে হাতের মুঠোয়। ছোট সবাই,
টেনে বের করে নিয়ে এসো বুড়ির কুঁড়ে ঘর থেকে। ব্যস্ত সমস্ত হয়ে ছুটল ওরা কুটিরের দিকে। কুচো হয়ে লাঠি ঠুকে ঠুকে এগোলো বুড়ি নিজের পথেই। কিন্তু ঝোপের আড়ালে গিয়েই আশ্চর্য পরিবর্তন এসে গেল বুড়ির চাল চলনে। সোজা হয়ে দাঁড়িয়ে ছুট লাগালো বুড়ি, যেন চঞ্চলা হরিণী। জঙ্গলের মধ্যে দিয়ে প্রাণপণে ছোটে, ফাঁকা জায়গায় এসে আবার কুচো হয়ে লাঠি ঠুকে ঠুকে এগোয়। এইভাবে অল্পক্ষণের মধ্যেই শেরুডে প্রবেশ করল রবিন। এক ছুটে চলে এলো নিজের আস্তানার কাছে। কাছাকাছি আসতেই ওকে দেখে ফেলল লিটল জন। চক্ষু চরকগাছ হয়ে গেল ওর। আরে, ব্যাপার কি? একেবারে উড়ে আসছে যেন বুড়িটা। নিশ্চয়ই ডাইনি। এ বলে চট করে একটা তীর জুড়ে ফেলল সে ধনুকে। আরে, থামো থামো! ভয় চেঁচিয়ে উঠল রবিনহুড। আমি রবিন, রবিনহুড। তাই তো। রবিনের গলা চিনতে পেরে তাজ্জব হয়ে গেল লিটল জন। আরে ওস্তাদ, এ কি হাল তোমার? বুড়ির পোশাক কেন তোমার গায়ে? বলবো, সব বলবো পরে, বলল রবিন। জলদি সিঙ্গাটায় ফু দাও আগে। সব লোক দরকার আমার এই মুহূর্তে। সিংহায় ৩টি ফু দিতেই চারপাশ থেকে হুড়মুড় করে এসে হাজির হলো অস্ত্রে শস্ত্রে সজ্জিত ৭ কুড়ি দুর্ধর্ষ যুবক। রবিনের পিছন পিছন ছুটল সবাই বুড়ির সেই জঙ্গলের দিকে। এদিকে কুটিরের সামনে পৌঁছে কয়েকজনকে বাইরে পাহারায় থাকতে বলেই ৪ জন সৈন্যকে ভেতরে পাঠালেন বিশপ রবিনহুডকে ধরে আনার জন্যে। টেনে হিঁচড়ে বের করে নিয়ে এলো ওরা সন্ন্যাসীর পোশাক পরা বুড়িকে। মুখটা টুপিতে ঢাকা রয়েছে বলে চিনতে পারলেন না ওকে বিশপ। চেনার চেষ্টাও করলেন না। হুকুম দিলেন, পিছমোড়া করে হাত বেঁধে ওই সাদা ঘোড়াটায় তুলে দাও ওকে। এক্ষুনি রওনা হয়ে যাব আমরা নটিংহামের পথে। বদমাসটাকে জেলের খাঁচায় পুরতে না পারলে নিশ্চিন্ত হতে পারছি না। আগামীকালই লটকে দেব ফাঁসিতে। একটি কথাও উচ্চারণ করেনি বুড়ি। সবাই ভাবল ধরা পড়ে বোকা বনে গেছে রবিনহুড। ওকে পরীক্ষা করে দেখার কথা মাথায় এলো না কারো। সবাই এখন ভালোই ভালোই জঙ্গল থেকে সরে পড়তে পারলে বাঁচে। কে জানে, যদি টের পেয়ে আক্রমণ করে বসে ওর লোকজন। রওনা হয়ে গেল ওরা তড়ি গড়ি। আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন বিশপ। কিভাবে রবিনহুডকে পাকড়াও করলেন সেটা কেমনভাবে সাজিয়ে গল্প করবেন সবার কাছে, তাই গোছাচ্ছেন মনে মনে। গর্বে ময়ূরের মতো পেখম মেলে দিয়ে রং চড়াচ্ছেন নিজের বাহাদুরির উপর আর হাসছেন। হাসি এসে যাচ্ছে, থামাতে পারছেন না চেষ্টা করেও। কিন্তু সামনের একটা বাঘ ঘুরতেই মুহূর্তে মিলিয়ে গেল বিশপের মুখের হাসি। ৭ কুড়ি সশস্ত্র লোক ধনুকে তীর গুজে দাঁড়িয়ে রয়েছে রাস্তার উপর। তাদের পুরোভাগে দাঁড়িয়ে রয়েছে সেই বুড়িটা। আরে, কারা এরা? বলেই চিনে ফেললেন তিনি এদের। সবুজ পোশাক পরা তীরন্দাজ দল যে কারা ভালো করেই জানা আছে তার। ঢ্যাঙ্গা লিটল জনকেই দেখা যাচ্ছে ওদের মধ্যে। আর ওই সামনে দাঁড়ানো বুড়িটা কেউ? পাশের ঘোড়ার ওপর থেকে বন্দী বলল, আমার মনে হয় ওরই নাম রবিনহুড। রবিনহুড? কপালে উঠল বিশপের চোখ। তাহলে তাহলে তুমি কে? হি হি হো হো হাসতে শুরু করলো বুড়ি। তারপর সরিয়ে দিল নিজের মাথার হুড। দেখা গেল লোমচর্ম এক বৃদ্ধা দন্তহীন মারি বের করে হাসছে খিলখিল করে। কেন, আমাকে চিনতে পারছো না? বন্দি করে তো নিয়ে চলছিলে, এখন চিনতে পারছো না যে আমি দস্যু রবিনহুড? কেমন জব্দ! হেসে উঠল বুড়ি প্রাণ খোলা হাসি। সেরেছে, পরিষ্কার বুঝতে পারছেন বিশপ। ধরা পড়ে গেছেন তিনি রবিনহুডের হাতে। শায়েস্তা করতে এসে নিজেই শায়েস্তা হয়ে যেতে হবে আজ। এক ঝাঁক তীর ছুটে এসে পড়ল পিছনে দাঁড়ানো অশ্বারোহী সেনাদলের ওপর। যান বাঁচানো ফরজ বুঝে বিশপকে ফেলে তীর বেগে পালালো সবাই। বিশপও চেষ্টা করলেন ঘোড়ার মুখ ঘুরিয়ে ওদের অনুসরণ করতে, কিন্তু মাছ আর উইলেস কেতলক দৌড়ে গিয়ে টেনে ধরল তার ঘোড়ার রাশ। এগিয়ে এলো রবিন। ঘোড়াটাকে একটা গাছের সাথে বাঁধার নির্দেশ দিয়ে নামতে বলল বিশপকে। কাঁপতে কাঁপতে নেমে এলেন লর্ড বিশপ। কি খবর লর্ড বিশপ? বলল রবিন। অনেক কিছুই তো করলেন আমার বিরুদ্ধেই, এবার আমি শুধু একটা কিছু করি? দুই হাঁটু বাড়ি খাচ্ছে পরস্পরের সাথেই। একটি কথাও বেরোলো না বিশপের মুখ থেকে। প্রাণ ভয় শুকিয়ে গেছে জিভ। হাসল রবিন, বলল, আপনার মতো নিচ একজন লোকের গায়ে হাত তুলতেও ঘৃণা বোধ করছি আমি, তাই বেঁচে গেলেন এ যাত্রা। কিন্তু মনে রাখবেন, আগামীতে যদি আবার আপনাকে এই ভূমিকায় দেখি,
গলায় পা দিয়ে টেনে ছিঁড়ে ফেলবো জিভ। লিটল জন, দেখো এর থলিতে কি আছে। টাকা করে যা ছিল সব বের করে নিল লিটল জন। রবিনের নির্দেশে অর্ধেক দিয়ে দিল বুড়িকে। রবিন বলল, এবার যেতে দাও ওকে, ছুঁচো মেরে হাত গন্ধ করব না আমরা, অন্তত আজকে নয়। ছেড়ে দিল ঠিকই, তবে উল্টো করে ছেড়ে দিল লিটল জন লর্ড বিশপকে। লেজের দিকে মুখ করে উল্টো করে বসিয়ে হাত পা বেঁধেই দেয়া হলো বিশপের। তারপর কষে এক ঘা লাগিয়ে দেয়া হলো ঘোড়ার পেছন দিকে। টকবগিয়ে ছুটল ঘোড়া। ঘোড়ার পিঠে উল্টো হয়ে চড়ে নটিংহাম শহরে ফিরে গেলেন হেরিফোর্টের লর্ড বিশপ। শুনছিলেন কাজী আনোয়ার হোসেনের রবিন হুড নবম পর্ব। গল্প পাঠে আপনাদের সাথে ছিলাম আমি, রাবেয়া রাবু। আমার গল্প আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। এই পর্বের পরবর্তী পর্বের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা এই পর্বের ডিসক্রিপশন বক্সে। আমার পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গল্পের নোটিফিকেশন সাথে সাথে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনে প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং পরিবারের সবার খেয়াল রাখবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।